আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ ৭১ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত হয়েছেন বর্ষিয়ান সাংবাদিক, লেখক, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক বদরুল হাসান ভাই। বদরুল হাসান ভাই, দৃষ্টিকোণ ৭১-এ আপনাকে স্বাগত জানাই। জি, আমাদের ধন্যবাদ। সাথে আরও একজন অতিথি যুক্ত হয়েছেন। তিনি ডক্টর আব্দুল আওয়াল, শিক্ষাবিদ, রাজনৈতিক বিশ্লেষক। ডক্টর আব্দুল আওয়াল, আওয়াল ভাই, আপনাকে দৃষ্টিকোণ ৭১-এ স্বাগত জানাই। ধন্যবাদ লুপা। দৃষ্টিকোণে আমিও দৃষ্টিকোণকে আমার এখানে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য আমিও ধন্যবাদ জানাচ্ছি এই চ্যানেলকে। আহ, ব- আহ, বদরুল হাসান ভাই, আওয়াল ভাই, আপনাদেরকে যেটা বলছিলাম যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং কোন পথে বাংলাদেশের রাজনীতি, আগামী রাজনীতিটা যাবে, সেটা নিয়ে আমরা বাংলাদেশের মানুষ সবাই আম, চিন্তিত, শঙ্কিত এবং অধীর আগ্রহে অপেক্ষাও করছে যে বাংলাদেশে যেন আসলে একটা স্টেবিলিটি আসে। তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের, হঠাৎ করে আপনাদেরকে বলেছি, আপনারা কথা বলতে রাজি হয়েছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমি বদরুল হাসান ভাইকে দিয়ে শুরু করতে চাই। বদরুল হাসান ভাই, একদম সমসাময়িক একটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে আম, ওই যে ওসমান গনি হাদি, ওর মৃত্যুকে নিয়ে যে একটা উত্তেজনা, একটা টানটান উত্তেজনা চলছে, মানে মনে হচ্ছে যে এক পক্ষ এই মৃত্যুটাকে নিয়ে একটা পলিটিক্সও করছে। এখন তারা আলটিমেটাম দিয়েছে যে হাদি হত্যাকারী ধরতে হবে, হাদি হত্যার বিচার করতে হবে। আম, এবং তারা ইনকেলাব মঞ্চে ব্যানারে বিভিন্ন জন এসে শাহবাগে অবস্থান নিয়ে নিয়েছে। আমি কেন বললাম যে পলিটিক্যালি ইউজ করার চেষ্টা করছে, কারণ সমসাময়িক সময়ে আপনি দেখেন একই দিনে দীপু চন্দ্র দাসকেও মারা গেছে, সেটা নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলছে না। এবং একটা ছেলে মগবাজারে ফ্লাইওভার থেকে বোমা নিক্ষেপ করার পরে ওর মাথাটা ছিঁড়ে গেল, রিক্সাওয়ালার ছেলে, তাকে নিয়েও কেউ কোনো কথা বলছে না। এরকম হচ্ছেই, কিন্তু শুধু হাতিকে নিয়েই বলছে। সেজন্যই মনে হচ্ছে যে এই হাতির ডেড বডিটা নিয়ে একটা রাজনীতি চলছে। এই অবস্থায় তারা যখন আহ, দখল করে নিল, বসে গেল, অবস্থান নিয়ে নিল শাহবাগে, ঠিক তেমনি সময় আগামীকালকে, মানে বাংলাদেশে এখন ভোর সকাল, তারেক রহমান যাবে হাদির কবর জিয়ারত করতে। আপনি কি এই দুইটা ঘটনা কি কাকতালীয়, নাকি আপনি কি দেখতে পান, বা কোনো শঙ্কার বিষয় আছে কিনা? শঙ্কার বিষয় তো অবশ্যই আছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশের রাজনীতি বা রাজনৈতিক পরিস্থিতি আরো কিন্তু আহ, যেটা আমি বলবো, অনিশ্চয়তার দিকে যাচ্ছে। এবং যে হাদির মৃত্যু নিয়ে যেই রাজনীতি হচ্ছে, সেটা আমরা লক্ষ্য করছি। হাদির মৃত্যুর পরপর তো আমরা সবাই দেখেছি আহ, কিভাবে সন্ত্রাস চললো, এবং দুটি প্রধান পত্রিকা উপর আক্রমণ চললো, সেটা আমরা দেখেছি। এখন যে আহ, যে তারা যে ইনকিলাব মঞ্চ, যেটা শাহবাগে এখন অবস্থান করছেন, তাদের পেছনে ইন্ধন কারা যোগাচ্ছে? আবার এমন সময় যখন আমরা দেখছি যে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন, উনি দেশে ফিরেছেন, এবং আমরা এটাও দেখেছি যে তিনি লন্ডন থেকে ঢাকায় ফেরার আগে তিনি কতগুলি মন্তব্য করেছেন, যেটা কখনো কোনো বিএনপির কোনো নেতা কখনো করেনি। তিনি আহ, দলের নাম না নিয়েই জামাতের কথা বলেছেন, এবং জামাতের যে ভূমিকা 1971 সালে ছিল, সেটার কথা তিনি বলেছেন। তিনি গতকাল 25শে ডিসেম্বর ঢাকা পৌঁছেছেন। সেখানে আমরা দেখলাম যে তিনি যে জনসভা করেছেন বা ওনাকে যে স্বাগত জানিয়েছেন বিমানবন্দরে আম, আম, বা প্রেস নোটের মাধ্যমে বা স্টেটমেন্টের মাধ্যমে, এর মধ্যে আমরা জামাতের কোনো স্টেটমেন্ট দেখি নাই, বক্তব্য দেখি নাই, এনসিপির কোনো বক্তব্য দেখি নাই। তো এনসিপি, জামাত আবার একসাথে হয়ে গেছে নির্বাচনের, যেহেতু সামনে নির্বাচনের কথা বলা হচ্ছে। এখন আদৌ নির্বাচন হবে কিনা, এই পরিস্থিতিতে নির্বাচন হবে কিনা, এই পরিবেশে নির্বাচন হবে কিনা, সেটা আমরা দেখব। যার জন্য আমি বলছি যে আগামী মাসটা, জানুয়ারি মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন তারেক রহমান আবার আগামীকাল যাচ্ছেন হাদির কবর গিয়ে দেখবেন, দোয়া পড়বেন, যেটা বলে জিয়ারত করবেন এরা। এখন সেটা হচ্ছে, এখন হাদি হাদিকে নিয়ে যে রাজনীতিটা হচ্ছে, একদিকে তো যারা চরমপন্থী আছেন, উগ্রপন্থী যারা আছেন, তারা একটা রাজনীতি করছে। হাদিকে তারা ক্লেম করছেন যে তাদেরই
তাদেরই লোক। আবার অন্যদিকে এখন বিএনপিও চেষ্টা করবে এবং করে যাচ্ছে যে হাদির মৃত্যুটাকে নিয়ে, এবং হাদির মৃত্যুর পেছনে যারা দায়ী, তাকে হত্যার জন্য যারা দায়ী, তাদের যে শনাক্ত করতে হবে, তাদের বিচার করতে হবে। এটা তো আহ, ইনকেলাব মতো চাইছেই, বিএনপিও সেটাই চাইবে এবং চেয়েছেও। তো আমার যেটা ধারণা হচ্ছে, এই এই হাদিকে কেন্দ্র করে আগামী কয়েকদিন, কয়েক সপ্তাহ না হলে কয়েকদিন, এই ধরনের একটা অস্থিরতা আহ, বিরাজমান করবে। তো মোট কথা যেটা হচ্ছে যে আম, এর ফলে যে একটা সংকট সৃষ্টি হবে। আম, অনেকে অনেকে যে অন্যান্য সাধারণ, যদি স্বাভাবিক সময় হতো তাহলে বলতাম যে বাংলাদেশের মানুষ নির্বাচনের দিকে তাকিয়ে আছেন। কিন্তু এমন একটি নির্বাচনের কথা বলা হচ্ছে যে নির্বাচনে আমরা অস্থিতিশীলতা, অনিশ্চয়তা সবকিছুই দেখছি। নির্বাচনটা কিভাবে হবে, আদৌ হবে কি না, নাকি নির্বাচনের আগে আরেকটা পরিবর্তন আসবে, আরেকটা সে। এবং আজকে আমার এক 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 বন্ধু, তিনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন। তিনি বলছেন যে দেখো, এই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে নিয়ে আসবে, নতুন একটা ফ্রেশ একটা ইলেকশন শিডিউল দেওয়া হবে। তো সে আমাকে ব্যাখ্যা করেনি যে কিভাবে সে তথ্যটা পেলো, আমি জানতে চেয়েছি। তো আমার কথা হলো যে 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 পরিস্থিতি চলছে এখন, যে অবস্থা, যেই অনিশ্চয়তার দিকে দেশ যাচ্ছে, এটার জন্য মূলত ইউনূস প্রশাসনই দায়ী। এখন থেকে এই যে হাদির হত্যাকারী কারা, এদেরকে শনাক্ত করতে হবে যে দাবিটা উঠে এসছে। এখন কথা হচ্ছে, এই সরকারের কি সেই আদৌ সেই যোগ্যতা বা ক্ষমতা আছে শনাক্ত করার কারা এর পিছন ছিল? এখন তো অভিযোগ আসছে, অ্যাকিউজেশন, কাউন্টার অ্যাকিউজেশন, এগুলো সব আসছে। তো আগামী কয়েকদিন আমরা যেটা দেখবো, এই উত্তেজনা বৃদ্ধি পাবে। এবং আরেকটা যেটা হচ্ছে, যেহেতু বিএনপির তারেক রহমান দেশে ফিরেছেন, এই নিয়ে কিন্তু আবার জামাত, এনসিপি এবং উগ্রপন্থী যারা আছেন, তাদের কিন্তু বেশ মাথা ব্যথা শুরু হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। আজকে দেখলাম একটা, কতটা সত্য আমি জানি না, সামাজিক মিডিয়ামে দেখলাম যে একজন একজন জামাত নেতা, তিনি বলেছেন যে আমাদের বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। তো কিসের গভীর ষড়যন্ত্র? এরা কি ভয় পাচ্ছেন? এরা কি আশঙ্কা করছেন যে বিএনপি আসার ফলে তারা যে এতদিন এগিয়ে আসছেন রাজনীতিতে গত 16 মাসে, তারা এখন পিছনে পিছনে চলে যাবেন? এটা একটা দিক। আর দ্বিতীয় দিক হচ্ছে, বিএনপি নেতা এসছেন, তার নিজের ঘর, বিএনপি কে কিভাবে সুসংগঠিত করবেন, সেটা তার একটা দেখার বিষয়। আর আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই সব কিছুর উপরে কিন্তু এই বর্তমান যে পরিস্থিতি আছে, এই সব কিছুর উপরেই যে আওয়ামী লীগের একটা বিরাট শ্যাডো কিন্তু বিরাজমান। শ্যাডো অফ দি আওয়ামী লীগ লুমস ওভার এভরিথিং। সেটা তারা কিভাবে ট্যাকল করবেন? আমরা যেটা দেখেছি, ইদানিং 3জন মার্কিন কংগ্রেসম্যান, হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন। 4জন ব্রিটিশ এমপি ইনক্লুসিভ নির্বাচনের কথা আহ, বলেছেন। আহ, আর আহ, বদরুল ভাই, আমি ওই প্রসঙ্গটাতেই আমি আসবো। জি, তার আগে আমি একটু আওয়াল ভাইয়ের কাছে আসছি, জি, নির্বাচন নিয়ে আমি আপনার কাছে আসবো। বদরুল ভাই, আওয়াল ভাই, আহ, নির্বাচন তো আছেই। এই যে আপনি বাংলাদেশে যে 17 মাসের যে ইউনূস সরকারের যে অধীনে একটা সরকার চলছে, তার মাঝখানে যে একটা অনিশ্চয়তা, আম, তারেক রহমান আসবেন কি আসবেন না, আসবেন কি আসবেন না, এটা নিয়ে একদম উনি প্লেনে ওঠার আগ পর্যন্তও, ইনফ্যাক্ট সিলেটে নামার পরে পর্যন্ত একটা যে বিশ্বাস হলো যে এসছেন উনি। এই যে তারেক রহমানের ফেরা, হ্যাঁ, এবং তারেক রহমানের বক্তব্য, তাতে করে কি মনে হয় যে বাংলাদেশে যে একটা বিরাজনীতিকরণের চেষ্টা চলছিল, আপনি কি মনে করেন যে যেই তারেক রহমান এখন ফিরলো, তার বক্তব্য শুনে কি মনে হলো যে এটা একটা 17 বছর এক্সাইলে থাকার পরে একটা পরিশুদ্ধ কোনো আর তারেক রহমানের প্রতিচ্ছবি কি আপনি দেখতে পান? যে সে অল ইনক্লুসিভিটি তার মধ্যে কি দেখতে পেয়েছেন, নাকি সে আগের তারেক রহমানের প্রতিচ্ছবি? জাস্ট এত সহজে বোঝা যায় না, তাও আপনার কি মনে হয়? না, ধন্যবাদ লোপা। প্রশ্নটা একবারে যৌক্তিক এবং জিনিসটা সারা বাংলাদেশে সারা ওয়ার্ল্ডে আলাপনা হচ্ছে। কারণ যখন তারেক রহমান দেশে ফিরে যেদিন, সেদিনও বিভিন্ন বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে তার এই ফেরাটাকে অত্যন্ত হাইলাইট করে তারা প্রচার করেছে। এবং অনেকের মধ্যে রয়টার সহ দুই একটা বলছে বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী, ভাবি জানি না। প্রধানমন্ত্রী। হ্যাঁ, ভাবি প্রধানমন্ত্রী, জানি না এটা কিভাবে তারা বলছে, সেটা তাদের ব্যাপার। তবে এইটি কেন, আর কত হলো কি যে আমরা আজকে দেশের সমস্যাটা কোথায়? আমাদের দেখতে হবে আজকে দেশের সমস্যা মূলত দুটি।
অনেক সমস্যা দিল। একটা হলো যে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এইগুলা একেবারে ভুলণ্ঠিত, একেবারে মুছে ফেলা হচ্ছে, এটা এটা না। আরেকটি হলো যে সাংবিধানিক সংকট, দেশে নির্বাচনের পরিবেশ নাই, একটা পার্টিকে ইলেকশন করতে দিচ্ছে না, ব্যান করে রাখছে। সুতরাং এইটি দুই ধরনের সংকট। আমরা প্রথম, আমি ব্যক্তিগতভাবে আমি যে কথা বলছি, আমার প্রথম কথা বলার একমাত্র প্রথম কারণ হলো যে বাংলাদেশে মুক্তিযুদ্ধটাকে ফিরে আনতে হবে, মুক্তিযুদ্ধের আদর্শটাকে ফিরে আনতে হবে। এরপরে ইলেকশন, কোন দল ইলেকশন করবে, কারা ক্ষমতা যাবে, এটি পর আমার কাছে দ্বিতীয় চিন্তা আমার। কিন্তু প্রথম চিন্তার জন্য আমি যে তারেক জিয়া দেশে ফিরছেন, তারেক জিয়া এবং বিএনপির যে বর্তমান আজ পর্যন্ত বা অতীতের যে কর্মকাণ্ড, তারা কিন্তু মুক্তিযুদ্ধের যে দল, মুক্তিযুদ্ধকে সর্বান্তকরণে সমর্থন করা, এইটি বিএনপি বা তারেক জিয়া বা তার দলের প্রতিষ্ঠাতা থেকে আরম্ভ করে, জেনারেল জিয়া রহমান থেকে আরম্ভ করে গতকাল পর্যন্ত তারেক জিয়ার ভাষণও এর কোনো প্রতিফলন আমি ব্যক্তিগতভাবে দেখতে পাই নাই। সুতরাং আমার যে দেশের যে আজকে অবস্থা, সেখানে আমি মনে করি যে যিনি মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধকে স্বীকার করবে, ধারণ করে যিনি কথা বলবে, সেটি ব্যক্তি হোক, দল হোক, সেইটাকে আমি আমি সমর্থন জানাবো এবং জনগণকে বলতে পারবো যে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের অন্তত একটা কথা বলছে। বিএনপির মধ্যে যেমন আছে অ্যাডভোকেট ফজলুর রহমান, বিএনপির উপদেষ্টা, উনি মুক্তিযুদ্ধকে ধারণ করেন, এখানে কোনো লুকোচুরি নাই, উনি ওপেনলি বলেন। বিএনপি কিন্তু ডক্টর মানে অ্যাডভোকেট ফজলুর রহমান ভাইকে কিন্তু তারা মানে করেন নাই, সমর্থন দেয় না, তাকে কভার দেন এবং তার ব্যাপারে তাকে হ্যারাস হইতে হয়েছে। সুতরাং এই যে বিএনপির মধ্যে অনেক মুক্তিযুদ্ধের মাঝে অ্যাডভোকেট ফজলুর রহমান মতো আরো আছেন, কিন্তু তারা যেহেতু দলীয়ভাবে বিএনপি তার মুক্তিযুদ্ধকে ধারণ করবার পাবে, তাদের অবস্থান স্পষ্ট নয়, সেই জন্যই কিন্তু বিএনপির যারা মুক্তিযোদ্ধা আছে তারা ধারণ করে, তারা প্রকাশ্যে আসতে পারে না বা তাদের ভূমিকা সেইভাবে দলের মাধ্যমে রাখতে পারছে না, দলের সিদ্ধান্তহীনতার জন্য। এখন তারেক যে এখানে দেশে আসছে, ভালো কথা। আমি প্রথমে দেখি তারেক যে আসছে, তার এই মুহূর্তে তারেক যে আসছে, এইটি বিএনপি, জামাত, এনসিপি, তারা এখন সরকারের কেউ একটু বেশি অংশ, কেউ কম অংশ। আমরা মনে করছি যে জামাত চালাচ্ছে সরকারকে, আবার বিএনপি একটা স্টেক হোল্ডার বিভিন্ন জায়গাতে, সারা দেশে আজকে আজকে সারা দেশে বিএনপি চাঁদাবাজি সবকিছু যত তছনছ এলাকায়, গ্রাম এলাকায় জামাত থেকে বিএনপি করছে। আমি বিশ্ববিদ্যালয়ের অনেকজনের, আজকে একজন বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসরের সাথে আলাপ করছি যে এখানে বিএনপি প্রশাসন, বিএনপি শিক্ষকরা আমাদেরকে চাকরিচ্যুত করছে এবং আর এইটা। সুতরাং এই যে একটা অবস্থান, এই অবস্থান থেকে যদি বিএনপি পরিবর্তন না হয়, এখন তারেক যে আসছে এই মুহূর্তেই মন্তব্য করার না, রাজনীতিতে শেষ বলতে কিছু নাই, এটাও ঠিক। একজন লেখক বলছিলেন, একজন আমি নাম বলতে পারবো না, উনি ইংরেজিতে বলছিলেন, বাংলা যেটা, যে আবার এটাতে অনেকে হয়তো মনে করবেন যে আমি তারেক জিয়াকে তো মানে একটু অন্যভাবে কটাক্ষ করছি, কিন্তু এটা তো সত্য। তারেক জিয়ার যে অতীত ইতিহাসটা, এটি সুখকর নয়, এটি মানতে হবে, বিএনপিকে মানতে হবে। তার ইভেন আমেরিকা তারেক জিয়াকে কালো তালিকাভুক্ত করেছিলেন, এটাও সত্য, এটা রেকর্ড আছে, এটা আমি হয়তো বলতেছি। এখন আমাদের ভারতের প্রধানমন্ত্রী মোদিও কিন্তু তালিকাভুক্ত ছিল যখন গুজরাট দাঙ্গার পরে, কিন্তু মোদি ইন্ডিয়ার প্রধানমন্ত্রী হয়ে লাল গালিচা নিয়েই আমেরিকাতে গেছে, সেটা ভিন্ন কথা। সুতরাং কার কখন পরিবর্তন হবে, কখন কি হবে, সেটা রাজনীতিতে শেষ বলতে কিছু নেই। আমাদের পাকিস্তানে দেখলাম ভুট্টো পরিবার, মুসলিম লীগ ভুট্টো ভুট্টো বেনজির ভুট্টোকে হত্যার জন্য দায়ী করা হয় মুসলিম লীগের দুর্দশা, সেই মুসলিম লীগ আর এখন মানে পিপুলস পার্টি একসাথে তারা ইমরানের খানের বিরুদ্ধে জোট করেছে। সুতরাং রাজনীতি এরকম একটা জিনিস, এটা শেষ বলতে কিছু নয়। আবার একজন ওই যে কবির কথা বলতেছিলেন, উনি বলছিলেন একজন ভালো মানুষের অতীত আছে, তার ভবিষ্যৎ কি বলা যায় না। একজন খারাপ মানুষের অতীত নাই, ভবিষ্যৎ আছে, কারণ ভবিষ্যতে হি মাইট বি এ ভেরি গুড পারসন, তার সংশোধন হতে পারে। সুতরাং এইগুলোর থেকে আমরা মনে করি, আমরা চাই কি, আমরা চাই যারা মুক্তিযুদ্ধকে, আমরা চাই যে তারেক জিয়া আসছেন, ভালো কথা, যে আমরা চাই যে বিএনপি
একটি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে ধারণ করুক এবং ধারণ করে বাংলাদেশটাকে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির দিকে ধাবিত হোক। বিএনপি সেই ধারণটা করলে, তাদের যদি সেই ধারণটা করতে পারে, তাহলে অবশ্যই বাংলাদেশে একটা গুণগত রাজনৈতিক পরিবর্তন আসবে। আমি আর 1 মিনিটে আমার এই পার্টটা শেষ করে যে দ্বিতীয় পার্টটা যেটা, যে এখন বাংলাদেশে ইলেকশন ইলেকশন ইলেকশনের তফসিল ঘোষণা হয়ে গেছে। 29 তারিখ মানে ইলেকশনের নমিনেশন জমাতে হবে। এখন বড় একটি দল, মুক্তিযুদ্ধের পক্ষের দল, যারা নাকি এই 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 আওয়ামী লীগ 2008 সালের নির্বাচনকে গ্রহণযোগ্য নির্বাচন দলে, সেখানে আওয়ামী লীগের ভোট ছিল 48%, মহাজোটের ভোট সহ ছিল 57%। 57% প্রতিনিধিত্বকে বাদ দেওয়া যদি ইলেকশন হয়, সেই ইলেকশনে বিএনপি যাক, জামাত যাক, আর এনসিপি যাক, আর যেই যাক, তারা যারাই যাবে, যেই দল, সেই দলকে আমরা যারা জনসাধারণ, আমরা কি সেটা সাপোর্ট করতে পারি? আমরা তো সেটা সাপোর্ট করতে পারি না। সুতরাং আওয়ামী লীগ সবসময় চেয়েছে যে বিএনপি নির্বাচনে আসো, সব দল আসুক। তারা আসে না, তাদের অজুহাত দিয়ে যে তত্ত্বাবধায়ক না, আমরা যাব না। কিন্তু আওয়ামী লীগ তো এই কথা বলে না যে আমরা যাব না। সুতরাং আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি নির্বাচন করে, যেই যেই দল যারা নির্বাচনে যাবে, তারা দেশের গণতন্ত্রকে সাপোর্ট করে গণতান্ত্রিক সিস্টেম কায়েম করতে চায়, এটা আমি কিভাবে বিশ্বাস করি? আমার বিশ্বাস আসে না। সুতরাং সময়ই বলে দিবে দেশ কোন দিকে যাচ্ছে। অনেক ধন্যবাদ আওয়াল ভাই, আসছি আপনার কাছে। বদরুল হাসান ভাই, এখানে এই যে বিএনপি নিয়ে কথা বলছি, রাজনীতি নিয়ে কথা বলছি, নির্বাচন নিয়ে কথা বলছি, আমার কাছে একটা প্রশ্ন প্রায় একটু আগেও একজন আমার কাছে জানতে চেয়েছে। তারেক রহমানের বলেছিলেন যে আসার আগে, যে আমি চাইলে আমার ফেরাটা আমার একক আকার হাতে নয়। আপনার কি কোনো ধারণা আছে আসলে তারেক রহমানকে, অনেক ধরনের কথা স্পেকুলেশন হয় যে বিভিন্ন দেশের সম্মতি নিয়ে, কন্ডিশন দিয়ে, ভারত কন্ডিশন দিয়ে বাংলাদেশকে পাঠিয়েছে, এই করতে হবে। আপনার কি মনে হয়, আপনার কি কোনো ধারণা আছে আব্দুল হাসান? এটা আমরা সবাই শুনেছি, আমি আপনি আমরা শুনেছি এই একটু কথাটা। জোরে তিনি তো বলবেন ভাই। তিনি তো অনেক, শোনা যাচ্ছে কি? এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা হ্যাঁ, যাচ্ছে। তিনি তো আহ, কিছুদিন আগেই, 2-1 সপ্তাহ আগে এই কথাটা বলেছেন যে তার যাবার উপর যে যাবার কথাটা। আনন্দবাজার পত্রিকাতেও কিন্তু এসেছিল। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে, আমরা যেটা শুনতে পাচ্ছি, শুনে আসছি বিগত 3-4 দিন ধরে, সের মধ্যে কিন্তু ভারতের কথাটা উঠছে এবং রাশিয়ার কথাটা উঠছে। এখন কতটা সত্য, এইটা কিন্তু যাচাই করার কোনো উপায় নেই। আবার আমরা এটাও জানি যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিছুদিন আগে, এই যে 5ই ডিসেম্বর তিনি ভারতে গিয়েছিলেন। তো সেখানে দুজনের মধ্যে কি কথা হয়েছে বাংলাদেশ রাজনীতি নিয়ে, আমি নিশ্চিত যে বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা কথা বলেছেন, আওয়ামী লীগের অবস্থান নিয়ে কথা বলেছেন, এবং তারেক রহমান, বিএনপি, এ নিয়েও কথা বলেছেন। তো কিছু একটা হয়েছে, কিন্তু আম, যেটা হয়, রাষ্ট্রীয় পর্যায়ে অত্যন্ত গোপনীয়তার সাথে হয়েছে। এখন তারেক রহমান বা তার দল তো বলবে না যে তিনি কিভাবে ফিরলেন, কেন হঠাৎ করে ফিরলেন, এতদিন ফিরলেন না কেন, গত 16 মাস 17 মাস ধরে ফিরলেন না হঠাৎ। তারপর তারপর এই কথার মন্তব্য করলেন। মন্তব্য করার কিছুদিন পরেই তিনি ঠিক ক্রিসমাস ডেতে, বড়দিনে তিনি ফিরেছেন। তো এটা একটু জল্পনা কল্পনার বিষয়, শুধু জল্পনা কল্পনা না, এটা ভবিষ্যতে এটা একটা যাচাই করার বিষয় থাকবে আমাদের। তো তিনি এখন ফিরেছেন দেশে, ভালো কথা। তো আমি যেটা, আওয়াল ভাইয়ের সাথে আমি একমত, যে নির্বাচন, যদি এখন নির্বাচনের কথাটা আসে, যদি আমরা নির্বাচন নিয়ে আবার কথা বলি, যে না, নির্বাচন তো। আমি একটু আপনাকে ইন্টারফেয়ার করি জি। নির্বাচনের প্রসঙ্গে। আমি ফিরেছেন বলাতেই আমি আমি কেনই প্রশ্নটা করলাম, এটা একটা কারণ ছিল। হুম। সেটা হচ্ছে উনি ফিরেছেন, হুম। এখন এই যে নির্বাচনটা যেই সেট আপে 12 ফেব্রুয়ারির নির্বাচনটা আম, ইউনূস সরকার করেছে, যেটাকে আওয়ামী লীগ সহ 14 দলকে বাইরে রেখেছে, বিশেষ করে আওয়ামী লীগ একটা বিশাল বড় প্রধান একটা রাজনৈতিক দল জনপ্রিয়তার বিচারে এবং সব দিক দিয়ে, এবং সাথে 14 দল, তাদের সবাইকে বাইরে রেখেছে। এখন আপনার কি মনে হয় যে বিএনপির তারেক রহমান কি এই নির্বাচনটাকেই বা সামনে লক্ষ্য রেখে এগিয়ে যাবেন, নাকি আসলে আহ, সময়ও তো কম, নির্বাচন পিছিয়ে যাবে, বা আওয়ামী লীগ এবং সহ যারা যারা নির্বাচনে নেই তাদেরকে এনে তারপরে একটা নির্বাচনের জন্য তারেক রহমান ওইভাবে কথা বলবে প্রধান উপদেষ্টার সাথে, বলা উচিত? আপনার কি মনে হয়?
আমার ধারণা, আমার আহ, মন্তব্য হচ্ছে যে তারেক রহমানের উচিত, এখন তিনি কত আদৌ এটা করবেন কিনা, কিন্তু তিনি ভালো করে জানেন যে যদি এই নির্বাচনে তিনি অংশগ্রহণ করেন, তার দল অংশগ্রহণ করে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে, সেই নির্বাচন তো গ্রহণযোগ্য হবে না। দেশের ভিতরে গ্রহণযোগ্য হবে না, যেহেতু আপনি আপনি 35 থেকে 40% যে ভোটার আছে, আরো বেশি হতে পারে এখন, যারা সবসময় বিশেষ করে আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগকে ভোট দিয়েছে, তারা তো ভোট কেন্দ্রে যাবে না। এখন তারা যখন ভোট কেন্দ্রে যাবে না, আমরা দেখবো যে ধরে নিচ্ছি যে 12ই ফেব্রুয়ারি তারা নির্বাচন করছেন, ইউনিট সরকার নির্বাচন করছেন, তো দেখা যাবে যে ভোট কেন্দ্রগুলি ফাঁকা রয়ে গেছে। সেই ফাঁকা নির্বাচন, এখন তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে, এই যে ফাঁকা একটা নির্বাচন হবে, তিনি কি এটাতে গ্রহণ করবেন? গ্রহণ করা কি ঠিক হবে? যদি এই নির্বাচনটা হয়ে যায়, ধরে নিলাম যে বিএনপি সংখ্যাগুরু দল হিসেবে যেভাবেও ক্ষমতা আপনার নির্বাচিত হয়ে গেল, মেজরিটি পার্টি হিসেবে এসে গেল, কিন্তু আজ নির্বাচন হলো, ভোট গণনা শেষ হলো, কাল সকাল থেকে তো আবার সেই অনিশ্চয়তা, অরাজকতা, এনার্কি ফিরে আসবে। তো দেশে তো আপনার আহ, রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না, স্টেবিলিটি যেটা বলি, বা দেশে যে গণতান্ত্রিক রাজনীতি, গণতন্ত্র কিছুই আসবে না। তো যেটা আমি আহ, আহ, মনে করি, আমাদের মতো আরো অনেকেই মনে করেন, রহমান এখন এসছেন, এখন তিনি 17 বছর দেশের বাইরে ছিলেন। আমরা আশা করব যে তিনি এই 17 বছরে কিছুটা, পুরোটা না হলেও কিছুটা পরিপক্কতা লাভ করেছেন, মেচুরিটিতে তার মধ্যে এসছেন। এখন তার দায়িত্বটা হবে, তিনি এটাও দেখছেন যে জামাত উল্টো দিকে চলে গেছেন, জামাত তার জুনিয়র পার্টনার ছিল তার দলের, অন্যদিকে চলে গেছে, এনসিপি জামাতের সাথে চলে গেছে, এখন বিএনপি একা রয়ে গেছে। এখন বিএনপি একা হয়ে গেছে, তো একা যদি নির্বাচন করে আদৌ কিছু করতে পারবে কিনা, সেই জন্য বিএনপির উচিত যে এক তো মোহাম্মদ ইউনূসকে বোঝানো যে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আপনার দেশের ভিতরে যেটা কিছুক্ষণ আগে যেটা বলছেন, যে আন্তর্জাতিক ক্ষেত্র, বিদেশি যে ল মেকাররা আছেন, এমপি আছেন, ব্রিটেনের এমপি আছেন, হাউস আমেরিকার হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য, ও তো ইতিমধ্যেই স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন। আর এমনিও অন্যান্য আমরা দেখেছি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা একই কথা বলছেন যে ইনক্লুসিভ ইলেকশন করতে হবে। তো সেই ইনক্লুসিভ ইলেকশন যাতে হয়, তারেক রহমানের উচিত এটা মোহাম্মদ ইউনূসের সাথে আলাপ করা। যদি আলাপ করে যদি সফল হন, ভালো কথা, নতুন নির্বাচনী তফসিল যদি ঘোষণা করে, ভালো কথা। আর আরেকটা যেটা করতে হবে বিএনপি কে, যেটা বললাম, বিএনপি একা পড়ে গেছে, কিন্তু এখন আগামী কয়েক সপ্তাহ কি হবে, জানুয়ারি মাসটা কি হবে আমরা জানি না, হয়তো আবার বিএনপি আবার জামাত আবার কাছে হয়ে যেতে পারেন, মানে এক হয়ে যেতে পারেন, একটা আবার অ্যালায়েন্স করতে পারেন, কিন্তু সেটা পরের দেখার বিষয়। কিন্তু এখন যেটা হবে, বিএনপির উচিত হবে, যে দলটি এর আগে শাসক দল, দেশের সবচাইতে বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাদ দিয়ে, এবং যে 14 দল আওয়ামী লীগের সাথে আছে, তাদেরকে বাদ দিয়ে যে যদি নির্বাচন হয়, এটা কোনো মতেই গ্রহণযোগ্য নয়, বিএনপির জন্য তো নয়। হ্যাঁ, অন্যরা, জামাত খুশি হতে পারেন, এনসিপি খুশি হতে পারেন, কিন্তু বিএনপির মধ্যে যেহেতু, আওয়াল ভাই যেমন বললেন, বিএনপির ভিতরে কিন্তু অনেক মুক্তিযোদ্ধারা আছেন, ফজলুর সাহেবের কথা বলা হয়েছে, মেজর হাফিজউদ্দিন আছেন এখানে, এমনকি আমরা দেখেছি যে মির্জা আব্বাস, তিনি কিন্তু ইদানিং বেশ মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন। তাদের সোচ্চার হওয়া উচিত। এখন তারেক রহমান, বিএনপি যে নীতি নির্ধারক যারা আছেন, এখন তিনি একক সিদ্ধান্ত নিলে হবে না, যারা বিএনপিতে আছেন তাদের সাথে সলা পরামর্শ করে, উনি হি শুড রিচ আউট টু দি আওয়ামী লীগ। আওয়ামী লীগের আওয়ামী লীগ যদি নির্বাচন করে ভবিষ্যতে, এই নির্বাচনই করে বা ভবিষ্যতে করে, আওয়ামী লীগকে কিন্তু বিএনপির দরকার হবে না, কিন্তু বিএনপিকে আওয়ামী লীগের দরকার হতে হবে, যদি তারা ক্ষমতায় যেতে চায় বা ক্ষমতার ভাগাভাগি চায়। এবং যে বর্তমানে যে উগ্রপন্থীরা ক্ষমতায় বসে বসে গেছেন গত 17 মাসে, বেআইনি ভাবে, অসাংবিধানিক ভাবে, এবং ইউনূস সরকার অসাংবিধানিক সরকার, এদেরকে বিদায় করতে হলে বিএনপিকে ওই পন্থাটা নিতে হবে, যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, আওয়ামী লীগের সাথে আমরা আছি, এটা একটা কথা। আর দ্বিতীয় কথা, বিএনপিকে একটা পরিষ্কার অবস্থান নিতে হবে মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু এটা বললাম যে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি, আবার একদিকে জেনারেল জিয়াউর রহমানের কথা বললেন, ভালো কথা, ঠিক আছে, করবেন, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, আবার পাশাপাশি বঙ্গবন্ধুর অবদানকে খাটো করে দেখবেন, মুজিবনগরের অবদানকে খাটো করে দেখবেন, এটা হলে চলবে না। একটা পরিষ্কার অবস্থান নিতে হবে,
যদি বিএনপি টিকে থাকতে চায়, তারা 2006 সাল থেকে তারা ক্ষমতার বাইরে, অতএব তারা ক্ষমতায় যাওয়ার জন্য এক প্রকার মরিয়া হয়ে উঠেছেন। কিন্তু ক্ষমতায় যেতে হলে এই কাজগুলো বিএনপির করতে হবে, এবং খুব সুচিন্তিতভাবে করতে হবে, যাতে করে জামাত এবং উগ্রপন্থী যারা আছেন, মব যারা আছেন, তাদের সামনে যাতে বিএনপি আটকে না যায়। অনেক ধন্যবাদ ভাই। আওয়াল ভাই, আমরা বিএনপির কথা বলছি, তারপরে উগ্রবাদ পন্থীদের কথা বলছি, সবই ঠিক আছে। বিএনপির স্ট্র্যাটেজি মতো চলবে, সেটাও ঠিক আছে। আমি দেখছিলাম একটা ফেসবুক পোস্ট থেকে, আমি বলছি, একজন লিখেছে, আওয়ামী লীগ পন্থী মানুষ, তিনি লিখেছে না ফেরার দেশে আওয়ামী লীগ। আচ্ছা, এই যে বুঝলাম বিএনপি আওয়ামী লীগের সাথে ইনিশিয়েটিভ হিসেবে কাজ করতে পারে, আহ, আহ, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা আছে তারা কাজ করতে পারে আওয়ামী লীগকে ফেরানোর। কিন্তু আওয়ামী লীগকে ফেরার জন্য প্রস্তুত, বা আওয়ামী লীগের এই যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন যে আওয়ামী লীগকে তিনি ঢেলে সাজাবেন, সবকিছু মিলিয়ে এই যে সামনে নির্বাচনটা, ওই নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগকে ফেরার মতো কি আওয়ামী লীগ প্রস্তুত? আপনার কি মনে হয় আওয়াল ভাই? আহ, আসলে আমার এটা একটু ভালো প্রশ্ন, যে এটি মানে যে আওয়ামী লীগ আসলে তো 2024-এর 5ই আগস্টের পরে আওয়ামী লীগের কে নিঃশেষ করার জন্য ডক্টর ইউনূস, আমাকে একজন অবশ্য বলছে ডক্টর ইউনূসকে ডক্টর না বলতে, মোহাম্মদ ইউনূস। তো মোহাম্মদ ইউনূস এবং ইবেন আমাকে বলতে হয় যে আমাদের যে যাদেরকে আমরা সার্বভৌমত্বের প্রতীক মনে করি, সেনাবাহিনীর একটা বিরাট অংশ সেদিন এই আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধকে নিঃশেষ করার জন্য তারা অংশীদার এবং মানে খুব কাজ করছে, এবং এটার থেকে খুব পরিবর্তন হয়েছে এখন পর্যন্ত আমার কাছে মনে হয় না। সুতরাং আওয়ামী লীগকে ফিরতে দিচ্ছে না। আওয়ামী লীগ ফেরার জন্য আমি যতটুকু জানি, আওয়ামী লীগ ফেরার জন্য প্রস্তুত, জনগণও কিন্তু প্রস্তুত আছে। কিন্তু আওয়ামী লীগ যাতে কোনোভাবে ফিরতে না পারে, সেখানে মোহাম্মদ ইউনূস, তার বাহিনী এবং দেশের যারা আরো আনুষঙ্গিক যারা ক্ষমতার কে নিয়ন্ত্রণ করে অংশীদার, সবাই একটা প্যাক্ট হয়েছে যে তারা একটা ট্যাগ দিয়ে আওয়ামী লীগকে স্বৈরাচার দিয়ে তারা ফেসিস্ট বলে আওয়ামী লীগ যাতে কোনোভাবে ফিরতে না পারে। এইটি কিন্তু আওয়ামী লীগের জন্য ব্যারিয়ার। এরপরও হ্যাঁ কথা আছে যে আওয়ামী লীগের অনেক নেতারা দেশে নাই, তারা ভারতে আছে, এই অবস্থা আছে। সুতরাং তারেক যেহেতু 2 যুগ দেশে ছিল না, সে তো ওখান থেকেই দল চালাইছে। সুতরাং সেটা বড় কথা না। কথাটা হচ্ছে যে দেশের বর্তমান যারা সরকারে আছে, সরকারের যারা সহযোগী আছে, তারা এইভাবে একটা রুল করছে যাতে তারা কোনোভাবে আওয়ামী লীগ ভিড়তে না পারে, তার অবস্থান ক্রিয়েট করতে না পারে। তার একটাই কারণ, আমি বারবারই বলি, শুধু একটাই কারণ, যে আওয়ামী লীগকে ভেনিশ করার বা এইভাবে দূরে রাখার একটাই কারণ, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল। তারা এই দেশে যারা বর্তমানে স্টেক হোল্ডার, আমি বলতে বাধ্য হচ্ছি, তারা কেউ মুক্তিযুদ্ধের যে পক্ষে তাদের অবস্থান, সরকার তার সহযোগী দল কেউ আজ পর্যন্ত বিএনপি সহ কেউ সেটা প্রমাণ দিতে পারে নাই যে আমরা মুক্তিযুদ্ধকে ধারণ করি। এই পর্যন্ত এটাই প্রমাণ হয়েছে যে এখন বোঝা যাচ্ছে আওয়ামী লীগ একমাত্র দল যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে। 14 দল আর আছে তাদের সাথে, আর কেউ বিএনপি সহ কেউ। আর্মিরে যারা বলে যে আর্মি মুক্তিযুদ্ধকে ধারণ করি, তাইলে যদি এই কথা বলে, আর্মি রিটায়ার্ড আর্মিরা যখন হুমকি দেয় যে আমরা দিল্লি দখল করব, আব্দুল হক সাহেব একজন, উনি এখানকার রিটায়ার্ড আর্মির কি ক্লাবের সভাপতি, ওনারা ভুলে গেলে চলবেন না। আমি সেদিন বলতেছিলাম জেনারেল জিয়া নিজে 1974 সালে তার বিচিত্রা যে আর্টিকেল দিয়েছিলেন, সেখানে উনি নিজে বলেছেন যে পাকিস্তান একাডেমিতে আমাদেরকে 2টা জিনিস শেখানো হতো, যে ভারত আমাদের চিরশত্রু আর শেখ মুজিব আমাদের চিরশত্রু। ওনার নিজের লেখা, উনি তো আর্মিতে ইন্টেলিজেন্স ব্রাঞ্চে কাজ করছেন। সুতরাং এই এবং এই লিগাছি দেশ স্বাধীন হইল,
আমি মনে করি না আর্মিদের এই যে লিগাসি ট্রেনিং এর এই যে ট্রেনিং দেওয়া হইতেই পাবে এই লিগাসি মুক্ত বাংলাদেশ সেনাবাহিনী হয়েছে, আমি এটা বিশ্বাস করতে পারি না। সেই লিগাসি রয়ে গেছে, আমরা যুগের পর যুগ দেখেছি। সুতরাং এইখানকে সমস্ত দেশে আর্মি সহ সমস্তকে মুক্তিযুদ্ধকে ধারণ করতে হবে। আমার পরিষ্কার কথা, আমার এই জায়গাটা আমি কম্প্রোমাইজ করতে পারবো না, আমি একা হলে এটা ফাইট করে যাব। মুক্তিযুদ্ধকে ধারণ করে যদি কেউ রাজনীতি করে, যদি আর্মি হন, রাজনীতিবিদ হোক, কর্মচারী হন, পেশাজীবী হন, তাহলে আমরা তারপর ইলেকশনের প্রশ্ন আসবে সেটা ফেয়ার কি না ফেয়ার। আমার কাছে আর এক মিনিট, আমার কাছে দুই একজনে বলেছে, আজকে আলাপ করেছি, তারা বলছে যে নানা ধরনের কথা গুজব চড়ছে, যে যদি দেশকে শান্তি, গুজবের একজনে বলেছে যদি দেশকে শান্তি করতে হয় তাহলে মোহাম্মদ ইউনূসের অধীনে কোনো নির্বাচন হইলে সে নির্বাচন ফেয়ার হবে না। এইটাই কিন্তু বেশি মানুষের কথা। তাহলে বিকল্প কি? যে বিকল্প হইল, এখন তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুও পাস হয়েছে, এটি কিন্তু জনমনের কথা, তত্ত্বাবধায়ক ইস্যু পাস হয়েছে। ইউনূস সাহেব উনি নিজে, মোহাম্মদ ইউনূস, উনি ছেড়ে দেওয়া যদি ওই তত্ত্বাবধায়কের কাছে ক্ষমতা দেওয়ার পরে যদি সব দলকে মিলিয়ে যদি একটা ইলেকশন হয় তাহলে কিছুটা স্থিতিশীলতার আসার একটা সম্ভাবনা বাংলাদেশে আছে, এইটি অনেকে বিশ্লেষণ করে। সুতরাং এইটি এখন আমি মনে করি, এটা হবে কিনা জানি না, কিন্তু কিছুটা মন্দের ভালো একটা ফর্মুলা, যে মোহাম্মদ ইউনূসকে বিদায় নিয়ে তত্ত্বাবধায়কের কাছে দিলে তারা সব দলকে নিয়ে একটা ইলেকশন করবে, তাতে ইলেকশন 2-3 মাস দেরি হলেও কিন্তু দেশে স্থিতিশীলতার আসার একটা পথ হবে। এটি একমাত্র সমাধানের পথ আমার কাছে, যারা বলছে আমার কাছে এটি মনে হয়েছে। অনেক ধন্যবাদ আব্দুল আওয়াল ভাই। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা আর মানে আপনাদের কাছ থেকে অল্প অল্প কিছু শুনবো। আচ্ছা, এই যে বদরুল হাসান ভাই, এই যে ভারত বিদ্বেষ একদম তুঙ্গে উঠে গেছে, এখন ভারতেও কিন্তু এটার আঁচটা চলে গেছে। আপনি দেখেন যে বাংলাদেশ কনসুল মিশনের সামনে বিক্ষোভ হলো এবং ভারতীয় মিডিয়াগুলো কিন্তু অনেক সরব হয়ে গেছে, কারণ 17 মাস হয়ে গেছে আমরা কন্টিনিউয়াসলি ইনস্টিগেট করছি, ফুয়েল করছি, অ্যাট্রোসিটি তো চলছে দেশের ভিতরে, অ্যাট দ্য সেম টাইম ইউনুস লেড একটা মনে হয় হেট্রেড ছড়িয়ে দেওয়া হয়েছে। তো আপনার কি মনে হয় আমাদেরকে নেবারিং কান্ট্রির সাথে আমাদের আসলে রিলেশনটা ফাইনালি কোথায় গিয়ে আমরা থামবো? যে ভারতের সাথে যে আমাদের যে আমাদের বলবো না, আমাদের দেশের কোনো বিরোধ নেই, আমাদের জনগণের কোনো বিরোধ নেই, বিরোধ আছে এই সরকারের যারা বর্তমানে ক্ষমতায় বসে আছে, যাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে, এবং তাদের যে মব তাদের সাথে আছে, এরা করছেন। এবং আমরা যেটা দেখেছি, এই যে ভারতীয় হাই কমিশনের দিকে মার্চ করা, তারপর ভারতীয় অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন ঢাকার বাইরে বিভিন্ন শহরে, রাজশাহী, চট্টগ্রামে, সেখানে যাওয়া, এবং আমরা ওইটা দেখেছি ইদানিংকালে হিন্দু সম্প্রদায়ের যে ব্যক্তিদেরকে, দুজনকে আপনার হত্যা করা হয়েছে। তো এগুলো তো উস্কানিমূলক কথাবার্তা। এবং যেহেতু যারা এই সরকারে আছেন তারা পররাষ্ট্রনীতি সম্বন্ধে তাদের ধারণা খুবই খুবই স্বল্প, ডিপ্লোমেসি কি জিনিসটা তারা জানে না। এবং ভারতের সাথে যে আমাদের একটা আত্মার সম্পর্ক আছে সেই 1971 সাল থেকে, এটা কিন্তু আমরা সবাই ধারণ করি, এখনো আমাদের মনে প্রাণে আছে। তারা এটা বিশ্বাস ধরে নিয়েছেন যে ভারতের সাথে সম্পর্কটা খারাপ খারাপ হলে কোনো আপত্তি নাই, যেহেতু তাদের সম্পর্ক পাকিস্তানের সাথে ভালো হয়েছে। পাকিস্তান একটা অদ্ভুত একটা রাষ্ট্র, যে রাষ্ট্রের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকার কথা না। যে পাকিস্তান আফগানিস্তানের সাথে যুদ্ধ করে পারছে না, আফগানিস্তান তালিবানরা আক্রমণ করছে, পাকিস্তানের ভিতরে তেহরিকে তালিবান পাকিস্তান, টিটিপি, ওরা পাকিস্তানি সৈন্যদেরকে হত্যা করছে, পাকিস্তান সেনাবাহিনী বেলুচিস্তানে দমন নীতি করছে, কিছু করতে পারছে না। এদিকে ভারতের সাথে একটা যুদ্ধ ভাব সবে চালিয়ে যাচ্ছেন। এক জেনারেল নিজেকে ফিল্ড মার্শাল হিসেবে বানিয়ে দিয়েছেন, এবং সাংবিধানিকভাবে সেই ফিল্ড মার্শালকে সরানো যাবে না ইমপিচমেন্ট ছাড়া। তো কিন্তু এরা এইটাই ভাবছে, ওই পাকিস্তানের সাথে সম্পর্ক হলে আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু মোট কথা যে নির্বাচনের পরে, যে একটা ইনক্লুসিভ নির্বাচনের পরে যে যারা রাজনীতিবিদরা আসবেন, নির্বাচিত পার্লামেন্ট আসবেন, তারা কিন্তু ভালো করে বুঝবেন যে পররাষ্ট্রনীতি কি আর কি কি ক্ষতি হয়েছে আমাদের ভারতের সাথে সম্পর্কে, অন্যান্য দেশের সাথে সম্পর্কে ক্ষতি হয়েছে,
সবকিছু সেই পার্লামেন্টই যাচাই করবেন, এদের একটা দায়িত্ব আছে। আর আমি এই কথাটা বলে শেষ করব যে যদি আবার আমরা বিএনপির কথা বলি, বিএনপি কিন্তু আমরা দেখেছি গত 17 মাসে এত দেশে হত্যাযজ্ঞ চললো, ধ্বংসযজ্ঞ চললো, মুক্তিযুদ্ধের স্থাপনা ধ্বংস করা হলো, 32 নম্বর ধ্বংস করা হলো, বিএনপি কিন্তু কোনো এইসব ব্যাপার এইসব কার্যকলাপকে কখনো সমালোচনা করে, কন্ডেম করে নাই। এখন এটা তাদের বোঝা উচিত, মানুষ কিন্তু সাধারণ বাঙালি যারা আছে, বাঙালি জাতি এটা কেউ চিরকাল মনে রাখবে। তো সেই চিরকাল। সেই দিকটা তাদের দেখতে হবে। এবং যে মূল কথা হচ্ছে, যেটা আওয়াল ভাইয়ের কথা থেকে আমি নিচ্ছি, হ্যাঁ, এই সরকারের অধীনে, মোহাম্মদ ইউনূসের সরকারের অধীনে আমরা কিন্তু একদম ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, ইনক্লুসিভ ইলেকশন আমরা আশা করি না। কিন্তু এরা এরা বদ্ধপরিকর যে আওয়ামী লীগকে, 14 দলকে, জাতীয় পার্টিকে, যা মুক্তিযুদ্ধের পক্ষে যেসব দল আছে এদেরকে তারা নির্বাচন করতে দিবে না। অতএব একটা পন্থা বের করতে হবে, যেটা যেটা বিএনপির দাবি তোলা উচিত। বিএনপি তো আওয়ামী লীগের সময় আমরা দেখেছি সবসময় বলছে, দাবি করেছে একটা তত্ত্বাবধায়ক সরকার দরকার। এখন তো তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি এসে গেছে, আমাদের যে অ্যাপেলেট ডিভিশন সুপ্রিম কোর্টের রায় দিয়ে দিয়েছে। আপনারা এখন সেই দাবিটা তুললেন, সেই দাবিটা তুললে এই সরকার যাবে, এই সরকারের পরিবর্তে একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে, সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা ইনক্লুসিভ নির্বাচন হবে, যেটার মধ্যে আওয়ামী লীগও আসবে। এই যে তথাকথিত আওয়ামী লীগের একটা একটা নিষিদ্ধ আদেশ জারি করা হলো, সেটা তুলে নিতে হবে। তারপরে আমরা এগিয়ে যাব। তো নির্বাচনের আগে এই কাজগুলো বিএনপিকে করতে হবে, অন্যান্য দলকে করতে হবে, প্রেশার গ্রুপ দ্বারা। এবং আমাদের যে যে আমাদের যে সিভিল সোসাইটি এতদিন তো সরব ছিল, আওয়ামী লীগের সময় অনেক কথা বলেছে, এখন সবাই নীরব। গণমাধ্যমকে দেখেন, আমরা ইদানিং দেখছি তারেক রহমানের দেশে ফিরে যাওয়ার পরে গণমাধ্যম যেই তৈলমর্দন করছেন, যেভাবে লেখালেখি করছেন, ভুল ইংরেজি লিখছেন, ভুল তথ্য দিচ্ছেন। একটা পত্রিকা লিখেছেন লুথার কিং। আচ্ছা, লুথার কিং, মার্টিন লুথার কিং এটার নামও জানে না। মার্টিন মার্টিন, লুথার কিং হ্যাঁ হ্যাঁ জুনিয়র। হ্যাঁ হ্যাঁ, মার্টিন লুথার কিং জুনিয়র। এখন মার্টিন লুথার কিং জুনিয়র 1963 সালে কি বলেছেন, আই হ্যাভ এ ড্রিম। আই ওইটার হ্যাভ এ সাথে ড্রিম। আই হ্যাভ এ ড্রিম, বিখ্যাত একটা বক্তৃতা তার, সেটার সাথে তুলনা করছে তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান। প্ল্যান। ইতিমধ্যে আবার ফলাও করে বিভিন্ন পত্রিকাদের দিচ্ছে। তো আমাদের যে এই যে গণমাধ্যমের যে অবনতিটা হয়েছে, এই গণমাধ্যমকে কিন্তু ভবিষ্যতে আপনার জবাবদিহি করতে হবে, যে আপনারা যখন কথা বলার প্রয়োজন ছিল তখন কথা বলেননি কেন। তো এই এই সব দিকগুলো বিবেচনা করে মূলত এখন যেটা হচ্ছে যে একটা নির্বাচন করতে হলে সেই যেটা বললাম তত্ত্বাবধায়ক সরকারের দিকে যেতে হবে এবং আওয়ামী লীগকে আনতে হবে। আরেকটা কথা বলে রাখি, যদি আজকে আওয়ামী লীগ আসে, এটা কিন্তু আমাদের মনে রাখা দরকার, যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে, ওই নতুন তত্ত্বাবধায়ক সরকার আসলে, যদি আওয়ামী লীগ আসে, আপনারা আমরা সবাই নিশ্চিত থাকতে পারি আওয়ামী লীগ কিন্তু এককভাবে আবার ক্ষমতায় ফিরে আসবে। এটা কিন্তু আবার এই সবার মধ্যে ভয় আছে, তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে আছে ভয়, বিএনপির মধ্যেও ভয়টা আছে, জামাত, উগ্রপন্থী সবার মধ্যে ভয়টা আছে। এই জন্য তারা আবার আপ্রাণ চেষ্টা করবে যাতে আওয়ামী লীগ না আসে। অনেক ধন্যবাদ বদরুল হাসান ভাই। আওয়াল ভাই, আপনি কিছু বলেন, আপনি শেষ কথাটা কিছু বলেন, তারপরে আমরা মানে আপনার কথা দিয়ে আমরা শেষ করব। হইলো কি যে ভারত আমাদের প্রতিবেশী দেশ। এই জি। ভারত আমাদের এই যে কালকে দেখলাম যে কুয়াশা, ঘন কুয়াশার জন্য 5টা ফ্লাইট নামতে পারে নাই, তাড়াতাড়ি কলিকাতাতে ডাইভার্ট করে দিছে। কই ডাইভার্ট এটা করে। কি করাচি ডাইভার্ট করতে গেলে তো কত হাঙ্গামা, তাই না? স্বাভাবিক বাস্তবতা যেহেতু করে প্রতিবেশী দেশ। তো এখন আমাদের প্রতিবেশীর সাথে আমরা এখানে কানাডা আছি, আমরা দেখতেছি আমেরিকার সাথে আমরা আওয়াল ভাই একটু ইন্টারাপ্ট করি। এই যে আপনি কুয়াশার কথা বললেন, একজন আবার ফেসবুকে খুব ঠাট্টা করে লিখেছেন, আমাদের মানে মুক্তিযুদ্ধের পক্ষেরই মানুষ, তিনি এবার বলেছেন যে কলকাতায় যে মানে যে কুয়াশার জন্য ফ্লাইট যে কলকাতা চলে গেল, এটা একটা ভারতীয় ষড়যন্ত্র। না, সেদিন না বললাম যে কিন্তু আমাদের এই যে এখন যে এখানে আমাদের মাদ্রাসার এই যে কারিকুলা গুলা, সেই কথা কিন্তু এখনো দেওবন্দের, ভারতের দেওবন্দের কারিকুলা অনুসরণ করে, হুম, হুম, তাই না? ওইটাতে কোনো ভারতের ওইটা কোনো অসুবিধা নেই, ভারতের ফলো করলো না। আমাদের যে ইয়া হয়, এই যে ইয়ে যে মানে প্রতি বছর যে যে ইজতেমা হয়, সেই ইজতেমার যে মনাজাত করে, উনি কিন্তু ওই নিজামুদ্দিন আওয়াল ওই দরবারের উনি থাকেন, উনি কিন্তু মনাজাতরা করে। তখন কিন্তু পাকিস্তান আছে, কত মুসলিম দেশের থেকে আসে, কিন্তু ভারতের করলে অসুবিধা হয় না। অর্থাৎ তাদের এই যে যারা নাকি উগ্রবাদী, তাদের যখন তাদের পক্ষে যখন যায়, তারা এখন ভারতের অসুবিধা নাই। আর অন্য কিছু আনলে এখন এই যে পেঁয়াজ আসতেছে ভারত থেকে,
এত এত বড় মানে দুই পক্ষের মধ্যে এত সাপে নেউলের সম্পর্ক, কিন্তু তারপরেও কিন্তু ভারত পেঁয়াজ দিয়ে যাচ্ছে, সেটাতে খেতে অসুবিধা হয় না। চাল আসতেছে ভারত থেকে 50 টন, সেটাতে কোনো অসুবিধা নাই। শুধু অসুবিধা হলো যে ভারত আমাদেরকে সব এই এই মানসিকতাটা। আমার কথা হলো যে বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশের স্থিতিশীলতার জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য প্রতিবেশী দেশ হিসেবে মুক্তিযুদ্ধ তো আছেই। মুক্তিযুদ্ধে ভারতের আমাদের মুক্তিযুদ্ধে আমাদেরকে ভারতে লালন করছে 9 মাস, যেমন পেটের ভিতরে মা নারিশ করে, ভারত 9 মাস মুক্তিযুদ্ধকে নারিশ করছে, মুক্তিযুদ্ধকে অস্ত্র দিয়েছে। তারা বলে যে মুক্তিযুদ্ধরা তো দেশ স্বাধীন করছে, আরে মুক্তিযুদ্ধ ট্রেনিং পাইছে কোথায়? অস্ত্র পাইছে কোথায়? ভারতে তো দিচ্ছে সেই অস্ত্র, ভারতে তো ট্রেনিং দিয়েছে, সেটি অস্ত্র ওইটাই দিয়ে তো তো বাংলাদেশে ওইটাই তো এদের ঢুকানো হয়েছে। সমস্যার কারণ। এটা এই এই এইগুলাতে মানে সবাই সুতরাং আমি মনে করি যে বাংলাদেশে ভারত বিরোধী যে এই জিনিসটা, এটি আমাদের স্থিতিশীলতার জন্য, গণতন্ত্রের জন্য অত্যন্ত খারাপ। এখান থেকে সরে আসতে হবে, সরে এসে, এবং ওই যে আমরা যে কথায় যে ভারত বিরোধী থেকে সরে এসে আমাদেরকে ওই যে বঙ্গবন্ধু বলছে যে আমরা কারো সাথে শত্রুতা নয়, সবার সাথে বন্ধুত্ব, এই নীতিতে বাংলাদেশ যদি চলে তাহলে বাংলাদেশ আগে যেতে পারবে, প্রতিবেশীকে ইগনোর করে নয়। এটি হোক বাংলাদেশের মানুষের কাছে, এটা আমার একটা মেসেজ। অনেক ধন্যবাদ আওয়াল ভাই, অনেক ধন্যবাদ বদরুল হাসান ভাই। আপনাদের সাথে কথা বলে সব সময় ভালো লাগে। আবারও কথা হবে নিশ্চয়ই ভালো কোনো যে সময়। আপনাকে ভালো ধন্যবাদ। থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুধু দর্শক শ্রোতা, আশা করি আমাদের কথা আপনাদের ভালো লেগেছে। ভারত বিদ্বেষ নয়, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, ভারতের সাথে আমাদের মিলেমিশেই থাকতে হবে। আম, যে যত কথাই বলুক, যে যত টার্মই ব্যবহার করুক, আমাদেরকে যতই বিভ্রান্ত করার চেষ্টা করুক, আমরা জানি প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ করে ভালো থাকা যায় না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।